প্রিয় এইচএসসি 26-এর শিক্ষার্থী বন্ধুরা, বাইনারি পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামিউল মাহমুদ। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের একটা শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। আমরা জানি তোমাদের প্রত্যেকটি স্কুলেই মোটামুটি নির্বাচনী পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, যেটাকে টেস্ট পরীক্ষা বলি আমরা। তো টেস্ট পরীক্ষার জন্য আমরা কিন্তু আসলে রিভিশন দেওয়ার জন্য খুব বেশি সময় হাতে পাই না। দেখা যায় একদিন বা দুদিন হয়তো আমরা পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য হাতে পাবো। তো আমার চেষ্টা থাকবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা খুবই শর্ট সাজেশন দেওয়া এবং তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি বলে দেওয়া, যাতে করে তোমরা এই দু একদিনের মধ্যে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে টেস্ট পরীক্ষাটা ভালোভাবে কমপ্লিট করতে পারো। এবং আমরা এই ক্লাসে আমরা কোনো বিষয়ের ডিটেলসে আসলে যাব না। আমরা জাস্ট তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেবো যে কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে। আমরা জানি যে বিগত 2 বছর তোমরা পড়াশোনা করেছো, তোমাদের সবগুলো টপিকই মোটামুটি জানা আছে, কিন্তু কোন টপিকগুলো শেষ মুহূর্তে তোমাদের রিভাইজ দিতে হবে বেশি করে, এবং কোন টপিকগুলোকে চাইলে ইগনোর করা যায়, কোন টপিকগুলোর উপর ম্যাথ তোমাকে মাস্ট করতে হবে, কোন টপিকগুলো তোমাকে সূত্র পড়লেই হয়ে যাবে আপাতত। তো এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো আজকে। ভিডিওটি আশা করছি মোটামুটি একটু দীর্ঘ হতে পারে। তো ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং আমার সাজেশন থাকবে তোমরা ভিডিওটি তোমরা পড়াশোনা শুরু করার আগে পরীক্ষার জন্য তোমরা ভিডিওটি আগে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং এই ভিডিওতে যে সাজেশনটা দেওয়া হয়েছে, যে গাইডলাইন দেওয়া হয়েছে, বা যে স্ট্র্যাটেজিটা তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, সেই স্ট্র্যাটেজি অনুসারে তোমরা পড়াশোনা করবে। তা আসলে আশা করছি খুব স্বল্প সময় তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আবার বলে দিচ্ছি, যাদের কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চাচ্ছ, কোনো টপিক যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য কিন্তু এই ভিডিও না। এই ভিডিওটা তাদের জন্যই যারা শেষ মুহূর্তে রিভাইজের জন্য গাইডলাইন খুঁজছো শুধুমাত্র। যদি তোমরা চাও যে তোমাদের যে কোনো টপিকের উপর ভিডিও, বা যে কোনো টপিক তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে তোমরা সেই জিনিসটি কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো আমাদেরকে। আমরা তাহলে সেই বিষয়ের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমরা এখানে কিছু জিনিস লিখেছি, দেখো। আমরা এখানে প্রত্যেকটা টপিকের জাস্ট নাম লিখে দেবো, কি কি টপিক তোমাদেরকে পড়তে হবে, এবং প্রত্যেক টপিক গুরুত্ব অনুসারে আমরা 3 স্টার, 2 স্টার এবং 1 স্টার দিয়ে প্রত্যেকটা টপিককে আমরা ইন্ডিকেট করে দিব। যেটার মধ্যে 3 স্টার থাকবে, তোমরা যেটা করবে পড়া শুরু করার সময় অবশ্যই এই 3 স্টার যে টপিকগুলোর উপরে আছে সেই টপিকগুলো তোমরা সবার আগে শেষ করবে, এবং সূত্র সহ, ম্যাথ সহ, বোর্ড কোশ্চেন সহ তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবে। এরপরে তোমাদের 2 স্টার যখন যাবে, তখন হয়তো তোমাদের হাতে এনাফ পরিমাণ সময় থাকবে না। তখন তোমরা জাস্ট অঙ্কগুলো দিয়ে একটা হয়তো দেখলে, এবং সূত্রগুলো শুধুমাত্র তোমরা মুখস্থ করে যাবে, বা সূত্রগুলো দেখে যাবে যে এই সূত্রগুলো কিভাবে ইউজ করতে হয়। এবং এরপরও যদি কারো হাতে সময় একান্ত থেকেই যায়, তাহলে কিন্তু তোমরা এই যেগুলোতে 1 স্টার আছে, সেই 1 স্টার ওয়ালা যে টপিকগুলো আছে, সেই টপিকগুলোর উপর তোমরা অঙ্ক করে যাবে, এবং সেই টপিকগুলো ভালোভাবে পড়ে যাবে। তো শুরু করি আমরা প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায় দেখো, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। তো এখানে আমরা মোটামুটি 4টা টপিকের কথা উল্লেখ করেছি। প্রথম যে টপিকটা আমরা 3 স্টার দিয়েছি, সেটা হচ্ছে একক সমূহ এবং এদের উপসর্গ। তো একক সমূহ আমরা জানি যে মিটার, তারপরে হচ্ছে কিলোগ্রাম, এরপরে হচ্ছে নিউটন, এই টাইপের যেগুলো একক আছে আর কি, মিলিয়ে আমরা জানি মৌলিক একক আছে কিছু 7টা। এরপরে ওই এককগুলো আবার সামনে উপসর্গ আছে, যেমন ধর মিটারকে আমরা কিলোমিটার, তারপরে কিলোমিটারকে মেগা, মেগা থেকে গিগা, এই জিনিসগুলো, অর্থাৎ কিলোমিটার থেকে কিভাবে মিটারে আসতে হবে, এবং মেগা থেকে কিভাবে নর্মাল এককে আসতে হবে, গিগা থেকে কিভাবে নর্মাল এককে আসতে হবে, ন্যানো থেকে কিভাবে নর্মাল এককে আসতে হবে, এই কনভার্সন গুলো কিন্তু তোমাদের মাস্ট 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 লাগবে। আমার পরামর্শ থাকবে, তোমরা যদি এই চ্যাপ্টারে আর কিছু নাও পড়ে যাও, এই চ্যাপ্টার থেকে যেহেতু প্রশ্ন খুব একটা আসে না, যদি তুমি এই চ্যাপ্টারটা স্কিপ করতে চাও, তাহলে তুমি স্কিপ করো, সমস্যা নেই, কিন্তু তুমি অন্তত এই প্রথম যে টপিকটা আছে, এবং প্রথম টপিকের যে উপসর্গ যেগুলোকে বলছি আমরা, যে এককের যে কনভার্সন, যে রিলেশন গুলো আছে, সেই রিলেশন গুলো তোমরা প্রথমে পড়ে যাবে। এরপর আমরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের কথা লিখেছি। স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ, এগুলো আসলে ল্যাবরেটরির জিনিস বা ব্যবহারিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো বেশি। ব্যবহারিক পরীক্ষাতে ভাইভাতে তোমরা জানো যে এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। রিটেন পরীক্ষায় খুব একটা আসে না, তারপরেও আমরা একটা 1 স্টার দিয়েছি। যদি তোমরা সময় পাও, তোমরা এই দুটো জিনিস দেখে যাবে। আর 4 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে ত্রুটি। তো ত্রুটি আমরা জানি বিভিন্ন টাইপের ত্রুটি হয়, প্রকৃত, আপেক্ষিক। তো এখানে ত্রুটির একটা সূত্র আমরা লিখে দিছি, যে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই হচ্ছে প্রকৃত যে মানটা আছে সেটা। তো এই সূত্র যদি তোমরা মনে রাখো, এবং যদি তোমার যদি সময় থাকে, তাহলে তোমরা এই টপিকের উপর, এই ত্রুটির উপর একটা ম্যাথ বাসা থেকে প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেতে পারো। তো আশা করছি এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে অত বেশি চিন্তা করতে হবে না, কারণ প্রথম অধ্যায় থেকে কিন্তু খুব বেশি সৃজনশীল আসে না। তো আমি আবারও বলছি, যদি এই 4টা টপিকের মধ্যে এই প্রথম টপিকটা তোমরা যদি ভালো মতন পারো, তাহলে আশা করছি বাদ বাকি টপিকগুলো যদি সময় পাও তাহলে তো ভালো, যদি সময় নাও পাও তাহলে তুমি বাদ বাকিগুলো স্কিপ করে শুধুমাত্র প্রথম টপিক
টপিক যেটা দিয়েছি এটা ভালো করে পড়ে তোমরা পরের অধ্যায়ে চলে যেতে পারো। আচ্ছা, এবার আসো আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমরা একটু দেখি। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে দ্বিতীয় অধ্যায় কিন্তু পুরোটাই আসলে ম্যাথমেটিক্যাল, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর বিভিন্ন টাইপের ম্যাথ আসতে পারে। এবং বিগত বছরগুলোতে তোমরা দেখে থাকবে যে এখানে কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথ আসছে, যেগুলো বিগত বছরে আসলে আসতো না, ইদানিং কিন্তু সেগুলো আসা শুরু করেছে। তো এই অধ্যায়ে এখন ডিরেক্টলি আসলে বলা একটু কঠিন যে কোন জিনিসগুলো মাস্ট আসবে, বাট আমরা সবকিছুর উপর বিবেচনা করে এখানে 5টা টপিকের কথা লিখেছি। এই টপিকগুলো মোটামুটি প্রত্যেকবার কিছু না কিছু এখান থেকে আসেই, এবং এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে একটু বুঝে যাও, তাহলে তোমাদের যদি নতুন কিছু দেয়ও যাতে তোমরা কিন্তু ওই জিনিসগুলা সমাধান করতে পারবে আশা করছি। তো ফার্স্টে আসো আমরা বেগ, ত্বরণ, সরণ ও সময় নিয়ে। আমরা জানি যে আমাদের গতি সমীকরণ 4টা আছে, ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এরপরে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 20, এরকম 4টা যে ইকুয়েশন আছে ওই 4টা ইকুয়েশন ইউজ করে আমাদেরকে কিন্তু ধরো 3টার মান দেওয়া থাকবে এবং আরেকটার মান বের করতে হবে। এরকম খুব সিম্পল কিছু ম্যাথ অবজেক্টিভে আসতে পারে এবং মাঝে মাঝে হয়তো বা রিটেনে একটু ঘুরিয়ে আসতে পারে। তো ওই টাইপের কিছু ম্যাথ আমরা বোর্ড থেকে আসলে করে যাবে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছ তোমরা যে লেখচিত্র এবং চার্ট থেকে বিভিন্ন রাশি নির্ণয়। তো এখানে খেয়াল করো তোমরা, এখানে কিন্তু আমরা 3 স্টার দিয়েছি উপরে। তার মানে তোমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা কিন্তু অনেকবার অনেকবার বোর্ডে এসছে। তোমরা কোশ্চেন ব্যাংক বের করলেও দেখতে পাবে জিনিসটা, এবং সামনের দিকেও এই জিনিসটা থেকে আসার সম্ভাবনা আসলে অনেক বেশি। তাই আমার সাজেশন থাকবে তোমরা বই খুলে অবশ্যই সর্বপ্রথম তোমরা এই লেখচিত্র এবং চার্ট, অর্থাৎ যে ছকটা দেওয়া থাকে আমাদের লেখচিত্র এবং ছকের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। সেগুলো থেকে আমরা কখনো সরণ বের করতে বলে, কখনো ত্বরণ বা কখনো বেগ, ঠিক আছে? বা কখনো হয়তো বা আমাদেরকে বলতে পারে যে ত্বরণের লেখচিত্র দেওয়া আছে, বেগের লেখচিত্র আঁকো, ঠিক আছে? তো এই টাইপ রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে করে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে আমরা আরেকটা লিখেছিলাম যে প্রতিযোগিতায় কে আগে পৌঁছাবে বা অতিক্রম করবে। এই টাইপের অঙ্কগুলো আমরা অনেক করে আসছি। আমরা ধরো 2টা গাড়ি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, বা 2জন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, বা বাঘ একটা হরিণকে ধাওয়া করছে। তো এই টাইপের ম্যাচ যেগুলো আছে যে একটা আরেকটাকে কখন অতিক্রম করবে, বা একটা আরেকটাকে কখন আহ কে আগে জিতবে, কে আগে যাবে, কে পরে যাবে, ঠিক আছে? এই টাইপের যে ম্যাথ গুলো আছে এগুলো তোমরা কোশ্চেন ব্যাংক খুঁজলে তোমরা অনেক পাবে। এই টাইপের অঙ্কগুলো তোমরা অবশ্যই করে যাবে, কারণ এটার আসার চান্সেস কিন্তু অনেক বেশি। 4 নম্বর যেটা দিয়েছি সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, পড়ন্ত বস্তু। এই জিনিসটা আমরা 1 স্টার দিয়েছি, এটার কারণটা কি? কারণ হচ্ছে এই সূত্রগুলো আসলে এর এই 1 নম্বর যে টপিকটা আমরা লিখেছি তার মধ্যেই চলে আসে। তাছাড়া নতুন করে কিছু বলার নাই, এই 3টা জিনিসের মধ্যে আসলে এই জিনিসটা চলে আসবে। শুধুমাত্র আমরা জানি যে এখানকার যেহেতু নিক্ষিপ্ত এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণটা শুধুমাত্র জি এর মানটা ইউজ করি আমরা, আর বাদ বাকি কিন্তু আসলে এই 3টার মধ্যে। দ্যাটস আমরা নতুন করে এটাকে 3 স্টার দিই, বাট এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে পারতে হবে নিক্ষিপ্ত বস্তুর অঙ্কগুলো। আচ্ছা, তো 5 নম্বর একটা অঙ্ক দিয়েছি, এটা একটু এক্সেপশনাল। সেটা হচ্ছে একটি গুলি দেয়ালের ভিতরে কতটুকু প্রবেশ করবে। এরকম অঙ্ক তোমরা বইয়ে পেয়েছো, তোমাদের বইয়েও কিন্তু আছে যে একটা গুলি একটা দেয়ালের ভিতরে ঢুকে তার 50% বেগ হারায়, তাহলে আর সামনে আর কতটুকু সে যেতে যেতে পারবে। তো এই টাইপের যেই ম্যাথ গুলো আছে সেগুলো তোমাদের কিন্তু শিখে রাখতে হবে। যদিও এটা আমরা 3 স্টার না দিয়ে 2 স্টার দিয়েছি, কারণ অন্যগুলোর তুলনায় এটার খুব অন্যগুলো যেরকম অনেক বেশি এসছে, এটা পরীক্ষা খুব একটা বেশি আসেনি, বাট এটা কিন্তু আসলে একবার তুমি ফেরত দিতে পারবে না। সো আমার সাজেশন থাকবে তোমরা এই দুটো আগে শেষ করো, দেন তোমরা এই এই 1 নাম্বার যেই টপিকটা আছে সেটা শেষ করো। এরপরে গুলির যে ম্যাথ গুলো আছে সেগুলো করে তোমরা লাস্টে যদি সময় পাও তাহলে নিক্ষিপ্ত বস্তুর জন্য আলাদাভাবে কিছু ম্যাথ তোমরা করে যেও। তো আশা করছি বুঝতে পেরেছো যে এই টপিক গুলো পড়লে মোটামুটি আমরা আশা করতে পারি যে গতি অধ্যায়ের উপর আমাদের একটা মোটামুটি একটা ভালো দখল চলে আসবে। তবে আরেকটা কথা বলে রাখা ভালো, দেখো আমরা কিন্তু যে 5টা টপিক দিয়েছি, এই যে 5টা টপিকের কিন্তু যদি আমরা অঙ্ক লিস্ট করার ট্রাই করি তাহলে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু দেখা যাবে যে 5টা ডিফারেন্ট টাইপের অঙ্ক আসলে করা পসিবল, ঠিক আছে? তো আসলে কোন অঙ্ক আসবে কোন অঙ্ক আসবে না এটা বলা একটু কঠিন, কিন্তু তোমাদের যেটা মনে রাখতে হবে, তোমাদের যদি বেসিক জিনিসগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, বেসিক যে প্রবলেম গুলো আমাদের সলভ করতে দেয় বা এই 5 টাইপের প্রবলেম যদি তোমরা ভালোভাবে মোটামুটি আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যদি প্রশ্নটা একটু ঘুরিয়েও আসে তোমরা কিন্তু কিছু না কিছু অ্যান্সার করে আসতে পারবে। আচ্ছা, এবারে আমরা আসলে হচ্ছে তৃতীয় অধ্যায়ের কি কি টপিক নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে সেই জিনিসগুলো একটু আলোচনা করি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ভরবেগ এবং বলের ঘাতের কথা বলছি। তো আমরা জানি যে বলের ঘাত বা ঘাত বল যেটাকে বলি আমরা, সেটাকে আমরা এফ টাইমস টি দিয়ে প্রকাশ করি, এবং আমরা জানি বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। তো এই এই টাইপের কিছু ম্যাথ আমাদের বইতে আছে। এখানে এখানে আমরা 1 স্টার দিয়েছি। তো তোমাদের যদি সময় থাকে তোমরা কিন্তু এই টাইপের ম্যাথ গুলো আসলে দেখে যেতে পারো।
সেকেন্ড যে টপিকটা দেওয়া আছে সেটা কিন্তু 3 স্টার টপিক, অর্থাৎ এই টপিকগুলো আমাদের মাস্ট দেখে যেতেই হবে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। তো এই রিলেটেড ম্যাথ আমরা অনেক করে আসছি, আমাদের বইতেও আছে, সেটা হচ্ছে M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু M1V1 প্লাস M2V2। এই টাইপের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিন্তু আমাদের করতে হবে। এবং আমরা জানি যে বন্দুক এবং গুলি, এরপর হচ্ছে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হইলে তাদের পরবর্তীতে তাদের বেগ কত হবে বা তাদের মিলিত বেগ কত হবে, এই টাইপের গাণিতিক সমস্যাগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই টপিকটা কিন্তু আমাদের মাস্ট অবশ্যই করে যেতে হবে। 3 নম্বর আমরা দিয়েছি F=ma সম্পর্কিত। ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলো বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা জানি যে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে সূত্রগুলো ছিল সেখান থেকে কিন্তু আমরা যদি আ a বের করি তাহলে a এর মানটা কিন্তু ওইখান থেকে নিয়ে এসে এখানে বসিয়ে আমরা কিন্তু f বের করতে পারি। ঠিক আছে? তো এই টাইপের যেগুলো আছে, যেগুলোতে আমরা ধরো a বের করা লাগবে বা a তোমাদেরকে দেওয়াও থাকতে পারে, a এর মানটা বসিয়ে তোমরা জাস্ট f বের করবে। তো এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা 3 নম্বরে রাখছি এবং এটা কিন্তু 2 স্টার দিচ্ছি। তো গুরুত্ব দিক থেকে কিন্তু এটাও মোটামুটি উপরের দিকে আছে। এরপর আমরা যে দুটো টপিক লিখেছি, মহাকর্ষ বল এবং ঘর্ষণ বল। তো মহাকর্ষ বলের ক্ষেত্রে দেখো আমরা অংশ যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথটা আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এখান থেকে একটা ম্যাথ অ্যাটলিস্ট করে যাওয়ার জন্য। এবং আমরা জানি যে তোমাদের বইতে এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথ দেওয়া আছে। তোমরা দেখবে যে দুইটা বস্তুর মধ্যবর্তী কোন স্থানে, ধরো এখানে দুইটা গ্রহ আছে, এটার মধ্যবর্তী কোন স্থানে মহাকর্ষীয় বল শূন্য হবে, এফ শূন্য হবে, এই রিলেটেড যে অঙ্কগুলো এটা কিন্তু অবশ্যই তোমাদের করে যেতে হবে। ঠিক আছে? আর লাস্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের অঙ্ক কিন্তু অনেক বেশি কমন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্টও। তো ঘর্ষণ বলের যে সূত্রগুলো আছে দুই টাইপের ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ। তো ওই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এর মধ্যে ইনক্লুডেড থাকবে। এবার আসো আমরা চতুর্থ অধ্যায় নিয়ে একটু কথা বলি। চতুর্থ অধ্যায়টি হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তো এখানে আমরা আসলে সবকিছু বিবেচনা করে 3টে টপিকের নাম লিখেছি। প্রথমটা হচ্ছে আমরা যে কোনো জিনিসের বল এবং সরণ দেওয়া থাকলে কাজ বের করতে পারি, এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ আছে, তো সেই ম্যাথগুলো আমাদেরকে করতে হবে। সেকেন্ড হচ্ছে এটাকে আমরা 2 স্টার দেবো আসলে। সেকেন্ড হচ্ছে আমাদেরকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি। অর্থাৎ আমাদেরকে বিভব শক্তির সূত্র জানতে হবে এবং গতিশক্তির সূত্র জানতে হবে, এবং এই রিলেটেড ম্যাথ কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। আমরা জানি এই রিলেটেড অনেক টাইপের ম্যাথই আসে। যেমন একটা টাইপের ম্যাথ আসে হচ্ছে যে কোন বিন্দুতে গেলে গতিশক্তি বিভব শক্তি সমান হবে বা গতিশক্তি বিভব শক্তি ডাবল হবে, এবং গতিশক্তি বিভব শক্তি সংরক্ষিত থাকতেছে কিনা, এই টাইপের যে ম্যাথগুলো আর কি তোমরা খুব ভালো করে এই টাইপের ম্যাথগুলো কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। এবং 3 নম্বরে যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কর্মদক্ষতা নির্ণয় করতে হবে, অর্থাৎ ইটার ভ্যালু নির্ণয় করতে হবে আমাদেরকে, অথবা ইটার ভ্যালু দেওয়া থাকে আমাদেরকে ক্ষমতা নির্ণয় করতে বলতে পারে। এবং আমরা জানি যে একটা মোটর ইউজ করে ট্যাঙ্কের এত মিটার উচ্চতায় পানি তুলতে কতটুকু সময় লাগবে বা কত ক্ষমতার মোটর লাগবে। তো এই টাইপের যে ম্যাথ গুলো আছে এগুলো কিন্তু তোমরা বই খুঁজলে পাবে। তো এই টাইপের ম্যাথ তোমাদের কিন্তু করে ফেলতে হবে। পরবর্তীতে আমরা আসলে একটা টপিক বাদ দিয়েছিলাম, সেই টপিকটা আমরা এখন লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সরল দোলক এবং স্প্রিং এর সঞ্চিত শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তি। এই রিলেটেড ম্যাথ কিন্তু ইদানিং আসা শুরু করেছে। তোমাদের কিন্তু এই রিলেটেড অঙ্কগুলো অবশ্যই করে যেতে হবে একবার করে অন্তত। সরল দোলক থেকে যে টাইপের ম্যাথ গুলো আসতে পারে সেটা হচ্ছে তোমাদের বলতে পারে সরল দোলকের এই অমুক এ অবস্থান, বি অবস্থান বা সি অবস্থানে তার গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, অথবা তার গতিশক্তি বিভব শক্তি সংরক্ষিত থাকবে কিনা, এই টাইপের অঙ্কগুলো কিন্তু সরল দোলকের ক্ষেত্রে আসতে পারে। এবং স্প্রিং এর ক্ষেত্রে বলতে পারে যে স্প্রিংটাকে এতটুকু লম্বা করা হলো টেনে, বা এতটুকু সংকোচন করা হলো, তাহলে সেক্ষেত্রে স্প্রিং এর মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত থাকবে, বা ওই স্প্রিংটিকে ছেড়ে দিলে কতটুকু গতিশক্তি উৎপন্ন হবে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের করে যেতে হবে। সপ্তম অধ্যায়টি নিয়ে আমরা একটু কথা বলি। সপ্তম অধ্যায়ে আমাদের অধ্যায়টির নাম হচ্ছে তরঙ্গ এবং শব্দ। তো এই অধ্যায়ে আমরা 4টা টপিকের কথা লিখেছি। তবে এই অধ্যায় কিন্তু দেখতে অনেক বড় হলেও এখানে কিন্তু টপিক একটু কম। এখানে কিন্তু ম্যাথ 2-3 টাইপের কিছু ম্যাথ আছে যেগুলো করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা সেগুলো মোটামুটি নোট করার চেষ্টা করেছি। যে তোমরা দেখবে এখানে এখানে আমরা প্রথম টপিকে বলছি সরল দোলকের দোলনকার নিয়ে, অর্থাৎ আমাদের একটা সূত্র আছে, সূত্রটা আমরা লিখে দিই, সেটা হচ্ছে P ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি। এই রিলেটেড ম্যাথগুলো তোমাদের অবশ্যই অবশ্যই করতে হবে। ঠিক আছে? তোমাদের হয়তো বলতে পারে কি যে দুইটি সরল দোলকের মধ্যে তাদের দৈর্ঘ্য হচ্ছে একটি আরেকটির দ্বিগুণ, তাহলে তাদের পর্যায়কাল কত হবে একটি আরেকটির তুলনায়। অথবা বলতে পারে যে পৃথিবী পৃষ্ঠ থেকে এত মিটার উচ্চতায় একটি পাহাড়ে নিয়ে গেলে ওই ওই সরল দোলকের পর্যায়কাল কত হবে, এই টাইপের। অর্থাৎ জি এর মানের উপর এবং এল এর মানের উপর ভ্যারি করবে কিন্তু টি এর মান। তো এই দুটোর আলাদা আলাদা মান দিয়ে তোমাদের বলতে পারে যে এই টি এর মানটা এই ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হয়।
তোমরা বই থেকে আসলে দেখে নিবে এই টাইপের কি কি ম্যাথ আছে এবং সেই ম্যাথগুলো তোমরা করে ফেলবে। এরপর আসা হচ্ছে স্প্রিং এর বল। স্প্রিং এর বল নির্ণয়, অর্থাৎ একটা স্প্রিং কে টানলে আমরা জানি যে বিপরীতমুখী একটা বাধাদানকারী বল সৃষ্টি হয়। ঠিক আছে, তো এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা লিখে দিই আমরা, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তো এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ ট্যাথ আছে, খুবই ছোট। ঠিক আছে, এটা একবার দেখে তোমরা পারবে আশা করছি। এই জন্য আমরা এখানে 1 স্টার দিয়েছি। এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এফ ভি ইকুয়াল এফ ল্যামডা সমতুল্য। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক টাইপের ম্যাথ ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। যেমন তোমাকে বলতে পারে কি যে দুইটি আলাদা মাধ্যম দুইটি আলাদা উৎস থেকে দুইটি ভিন্ন শব্দ তৈরি হলো, সেই শব্দটা আর তরঙ্গ দৈর্ঘ্য হয়তো বা দিয়ে তোমাদেরকে বলতে পারে শব্দ দুইটার কম্পাঙ্ক কেমন হবে, বা বলতে পারে শব্দ দুইটার বেগ কেমন হবে। ঠিক আছে, অথবা তোমাদেরকে বলতে পারে কি যে শব্দ দুইটা একই শব্দ প্রথমে বাতাসের মধ্য দিয়ে গেল, পরে পানির মধ্য দিয়ে গেল, তাহলে তাদের মধ্যে তরঙ্গদৈর্ঘ্যের ডিফারেন্সটা কত হবে এটাও বের করতে বলতে পারে, বা তরঙ্গদৈর্ঘ্য কত হবে সেটাও বের করতে বলতে পারে। তো এই টাইপের যে ম্যাথগুলো, এগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবে, আশা করছি তোমরা তাহলে এই জিনিসটা পারবে। আর লাস্ট যেটা সবচেয়ে বেশি লাগবে আমাদের সেটা হচ্ছে প্রতিধ্বনি রিলেটেড। ঠিক আছে, ধরো তোমাদেরকে বলতে পারে কি যে একটা একটি নদীর তলদেশ থেকে এত মিটার উচ্চতায় হচ্ছে একটি শব্দ তৈরি করা হলো। ঠিক আছে, তাহলে সেই শব্দটা নদীর তলদেশে বাধা প্রাপ্ত হয়ে আবার আগের জায়গায় পৌঁছাতে কত সময় লাগবে, তোমাকে হয়তো বেগ ওরা দিয়ে দিবে, বা হয়তো তোমাকে বেগ দিয়ে দিল, সময় দিয়ে দিল, তোমাকে দূরত্বটা নির্ণয় করতে বললো। ঠিক আছে, অথবা আমরা জানি কি যে প্রতিধ্বনি নির্ণয় শোনার জন্য কিন্তু একটা ন্যূনতম দূরত্বের প্রয়োজন হয়। ঠিক আছে, তো ওই ন্যূনতম দূরত্ব তোমাদেরকে বের করতে বলতে পারে একটা নির্দিষ্ট দিনে। তো এই রিলেটেড ম্যাথ গুলো কিন্তু আমাদের এখানে করে ফেলতে হবে। এবার আসো আমরা অষ্টম অধ্যায়ে কি কি বিষয় পড়তে হবে আমাদের সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমে আসো আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অষ্টম অধ্যায়ে কিন্তু আলোর প্রতিফলন নিয়ে। অবশ্যই আমাদের প্রতিফলনের দুটি সূত্র আছে, সেই দুটো সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখান থেকে মাঝে মাঝে অঙ্ক আসে। ঠিক আছে, অঙ্ক না আসলে অন্তত ক খয়ের জন্য কিন্তু আমার অবশ্যই অবশ্যই এই দুটো সূত্র করতে হবে। আচ্ছা, 2 নম্বর যে টপিকটা লিখেছি সমতল দর্পণ, উত্তল দর্পণ এবং অবতল দর্পণে কিন্তু টোটাল 8টা চিত্র আছে। সমতল দর্পণে একটা, উত্তলে একটা এবং অবতলে কিন্তু 6টা। ঠিক আছে, এই 8টা চিত্র তোমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু ভালোভাবে আঁকা শিখতে হবে। ঠিক আছে, এবং তোমার যদি এই টপিকটা যদি ভালো করে, এই চিত্রগুলো যদি তোমার যদি ভালো করে আঁকা শিখো, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তুমি অবশ্যই 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 কমন পাবে এবং অবশ্যই তুমি অধ্যায় থেকে একটা ভালো নাম্বার তুলতে পারবে। এবং এই লাস্টে যে দুটো টপিক দিয়েছি, দুটো টপিক কিন্তু গাণিতিক সমস্যা রিলেটেড, এবং এখানে সূত্র খুবই কম। দেখো এখানে একটা সূত্র আছে আর এখানে এই দুটো সূত্র আছে, এই তিনটে সূত্র দিয়ে কিন্তু মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের সব ম্যাথ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে এই সূত্রটা খেয়াল করো তোমরা, এখানে কিন্তু ইউ হচ্ছে বস্তুর দূরত্ব আর ভি হচ্ছে বিম্বের দূরত্ব। তো আমরা এখান থেকে কিন্তু ফোকাস দূরত্ব বের করতে পারি, অথবা আমরা কিন্তু ফোকাস দূরত্ব দেওয়া থাকলে আবার অন্য যে কোনো একটা বের করতে পারি। তো এই রিলেটেড যে ম্যাথগুলা তোমাদের হবে কি, তোমাদের গতে হয়তোবা এই রিলেটেড একটা ম্যাথ দিবে এবং ঘতে হয়তো তোমাদেরকে এখান থেকে একটা চিত্র আঁকতে বলবে, অথবা ভাইস ভার্সা, উল্টাও হইতে পারে। তোমাকে হয়তো এখান থেকে গতে হয়তো এখান থেকে একটা চিত্র আঁকতে বললো, আর ঘতে হয়তো তোমাদেরকে এই এফ বের করে বা তোমাদের ইউভি বের করে কিন্তু বিবর্ধন নির্ণয় করতে বললো, এটাও কিন্তু বলতে পারে। তো তোমরা আশা করছি এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে দেখবে এবং এই অঙ্কগুলো সমাধান করবে। এবার আসো আমরা 10ম অধ্যায়ের স্থির বিদ্যুৎ অধ্যায়টা নিয়ে একটু কথা বলি। আহ, এই অধ্যায়ে আমরা 5টা টপিক সিলেক্ট করেছি টোটাল। প্রথম টপিকটা হচ্ছে কুলম্বের সূত্র থেকে আমাদেরকে বল এবং প্রাবল্য নির্ণয় করতে হবে। এখানে যে সূত্র দুটো আমরা লিখে দিয়েছি দেখো, তো এই দুটো সূত্র থেকে কিন্তু আমাদের বল এবং প্রাবল্য দুটো নির্ণয় করতে হতে পারে। ঠিক আছে, এরপর 2 নম্বরে যেটা লিখছি সেটা হচ্ছে সরল সংযোগ সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। এই টাইপের ম্যাথ তোমরা অনেক করে আসছো, যে দুইটা চার্জ দেওয়া আছে, তাদের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে গেলে তাদের বস্তুটি কোনো বল অনুভব করবে না বা চার্জটি কোনো বল অনুভব করবে না। ঠিক আছে, কখনো কখনো আমরা দুটো চার্জের মধ্যবর্তী স্থানে বিন্দুটা সিলেক্ট করি, কখনো কখনো কিন্তু আমরা দুটো চার্জের বাইরের কোনো একটা বিন্দু সিলেক্ট করি। সেখান থেকে আমাদের ই1 ই2 বের করে দুটাকে কিন্তু আমাদের সমান ধরতে হয়। ওই রিলেটেড যে ম্যাথগুলো সেটা কিন্তু আমরা 2 নম্বরে বলছি, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে আমাদের বিভব নির্ণয় করতে হবে। বিভব নির্ণয়ের সূত্র কি ছিল আমরা জানি, বিভব নির্ণয়ের জন্য আমরা বের করছিলাম হচ্ছে কে কিউ বাই টি, এবং আমরা বিভব থেকে কৃত কাজ যদি বের করতে চাই তাহলে আমরা বের করবো হচ্ছে ডেল ভি ইন্টু। তো এই দুটো সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের হয়তো বলতে পারে কোনো একটা বিন্দুতে বিভব কত হবে সেটা নির্ণয় করো, এবং এই বিন্দু থেকে অন্য আরেকটা বিন্দুতে একটা চার্জকে নেওয়ার জন্য কতটুকু শক্তি ব্যয় হবে বা কতটুকু কাজ করতে হবে সেটা নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে আসলে দুই বিন্দুর বিভব বের করে এখানে কিন্তু আমাদের বিভব পার্থক্যের সূত্র বসানোর মাধ্যমে কিন্তু আমরা আসলে কাজটা নির্ণয় করতে পারবো। এরপরে
এরপর আসো আমাদের 4 নম্বর যে টপিকটা, সেটা হচ্ছে আমরা ইউটিউবের ম্যাথ আমরা অনেক দেখে আসতেছি। সেটা হচ্ছে যে আমাদের 2 টা আলাদা, আলাদা গোলক থাকবে। একটার মধ্যে হয়তোবা কিছু পরিমাণ চার্জ থাকবে, অন্য আরেকটার মধ্যে কিছু পরিমাণ চার্জ থাকবে। তো একটা পর্যায়ে আমাদেরকে হয়তো বলবে কি 2 টা গোলককে আমাদের স্পর্শ করাইতে হবে বা 2 টা গোলকের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে হবে। সংযোগ স্থাপন করলে এরপরে সংযোগ স্থাপন করার পরে কোন গোলকের মধ্যে চার্জের পরিমাণ কত হবে সেটা বের করতে বলতে পারে। তো এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই করে যেতে হবে। এই ম্যাথ কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে এক্সেপশনাল। ঠিক আছে? তো এবং এটা যেহেতু বিগত বছরগুলোতে কিন্তু এইখান থেকে ম্যাথগুলো আসা শুরু করেছে। আচ্ছা, পরবর্তীতে আমাদের লাস্ট যে টপিকটি, সেটা হচ্ছে ধারক এবং ধারকত্ব নির্ণয় শিখতে হবে। এখানে সিম্পল একটা সূত্র আছে, তোমরা বই থেকে দেখে নেবে এবং এই ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কত হবে সেটাও দেখে নেবে। তো এই 5টা টপিক যদি তোমরা মোটামুটি ভালো করে পড়ে যাও, আশা করছি স্থির বিদ্যুৎ থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আমরা বিগত কিছু সময় ধরে আমাদের নির্বাচনী পরীক্ষার জন্য সর্বশেষ প্রস্তুতি হিসেবে কি কি টপিক পড়া দরকার এবং কি কি টপিকের উপর বেশি গুরুত্ব দিতে হবে, কোনগুলোকে একটু কম গুরুত্ব দিবে, সেগুলোকে ফিল্টার আউট করে খুবই স্বল্প একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি আমাদের জন্য। এই সাজেশনগুলো যদি তোমরা কাভার করো, আশা করছি তোমরা এক্ষেত্রে উপকৃত হবে। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা সাজেশন মাত্র। এখান থেকে তোমরা যদি পড়াশোনা করো, তোমাদের কিন্তু পুরো টপিক যেগুলো আছে, পুরো বইয়ের যে টপিকগুলো আছে, সেগুলো হয়তো পুরোটা কাভার হবে না। বাট পরীক্ষার জন্য রিভিশন হিসেবে কিন্তু তোমরা এই জিনিসগুলো করতে পারো। এবং আমরা আশা করছি যদি এই টপিকগুলো তোমরা ভালো করে কাভার করে যাও, অন্তত তোমাদের A+ মার্ক আসার সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই বেড়ে যাবে। তো যাই হোক, আশা করছি সবাই তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। এরপরে যদি তোমরা কোনো টপিকের ভিডিও দেখতে চাও বা কোনো টপিকে তোমাদের আ সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সকল প্রকার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।